আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্যবস্থাপনা প্রথম পত্রের লেকচার 6-এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমবায় সমিতি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো সমবায় সমিতির ক্ষেত্রে আমরা যে টপিকগুলো নিয়ে আজকে ডিসকাস করব সেটা হচ্ছে সমবায় সমিতির ধারণা, অর্থাৎ সমবায় সমিতি কাকে বলে, কি এটা সম্পর্কে একটা ধারণা নিব। অর্থাৎ সমবায় সমিতি কি বৈশিষ্ট্য থাকলে সমবায় সমিতি হবে সেটা সম্পর্কে আমরা ধারণা নিব। তারপরে সমবায় সমিতির বৈশিষ্ট্যগুলো জানবো, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো যে এটা একটা সমবায় সমিতি। তারপরে আমরা দেখব সমবায় সমিতির নীতিমালাগুলো, অর্থাৎ সমবায় সমিতি কোন কোন নীতির অধীনে পরিচালিত হয় সেগুলো আমরা আলোচনা করব। তারপরে দেখব সমবায় সমিতি কিভাবে গঠন করা হয়, অর্থাৎ এটা গঠন প্রকৃতি সম্পর্কে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। তারপরে সমবায়ের প্রকারভেদ দেখব এবং বাংলাদেশের সমবায় বিকাশের যেগুলো সমস্যা আছে সেগুলো আইডেন্টিফাই করব। তারপরে সেই সমস্যাগুলো দূর করার জন্য যেসব স্টেপ নেওয়া দরকার সেগুলো সম্পর্কে আমরা কি করব, আলোচনা করব। ওকে, তো এই টপিকগুলোর মধ্যে ইম্পর্টেন্ট টপিক যেগুলো সিকিউতে আসে সেটা হচ্ছে সমবায় নীতিমালা, তারপরে হচ্ছে সমবায় প্রকারভেদ। এটা সমবায় সমিতি থেকে যদি কোনো সিকিউ কোশ্চেন আসে এখান থেকে তোমার মাস্ট কোশ্চেন আসবে। এবং সমবায় সমিতিতে কিন্তু ম্যাথের কিছু অংশ আছে এবং এটাতে তোমরা কিন্তু পাক্কা মার্ক তুলতে পারো। সো তোমরা যখন সিকিউ দিবা তখন কিন্তু তোমাদের টার্গেট থাকবে যে সমবায় সমিতিতে যে ম্যাথের অঙ্কগুলো থাকবে সেগুলো তোমরা মাস্ট অ্যান্সার করবা, তাহলে তোমার মার্কসটা আরও বাড়বে। ওকে, তাহলে সমবায় নীতিমালা আমরা সিকিউর জন্য আইডেন্টিফাই করলাম। তারপর সমবায় সমিতির প্রকারভেদ, এটাও সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপরে সমস্যা এবং সমাধান, এই দুইটাই ঘ নাম্বার কোশ্চেনে মূলত আসে। সিকিউয়ের ঘ নাম্বার কোশ্চেনে এই দুইটা টপিকে আসে। যদি সমবায় সমিতি থেকে কোনো কোশ্চেন হয় তাহলে এই টপিকগুলো মূলত সিকিউয়ে আমার আসে। আচ্ছা, তো এই টপিকগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করি। ওকে, তো এখন সমবায় সমিতির যে ধারণাটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা দেখব যে সমবায় সমিতি, সমবায় কথাটার নামে কিন্তু আমরা বুঝতে পারছি যে সবাই মিলে একত্রে কোনো কিছু করার যে প্রবণতা সেটাই কি তোমার সমবায়। তো চলো বইয়ের ভাষায় কি বলা আছে দেখে আসি। আচ্ছা, তো এখানে অর্থনৈতিক কল্যাণ লাভের জন্য প্রথম পয়েন্টটা কি, অর্থনৈতিক কল্যাণ লাভ করতে হবে। তো এটা হচ্ছে প্রথম কি পয়েন্ট, অর্থনৈতিক কল্যাণ লাভ। তারপরে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে, এটা হচ্ছে সেকেন্ড কি পয়েন্ট। আর থার্ড কি পয়েন্ট কোনটা, যেটা হচ্ছে সমবায় আইনের আওতায় গড়ে তুলতে হবে। অর্থাৎ এটা সমবায়ের যে আইন আছে সেই আইন অনুসারে অবশ্যই সমবায় সমিতিটা কি গঠন ও পরিচালনা করতে হবে। তাহলে এখানে আমার তিনটা কি পয়েন্ট মনে রাখবো। আমরা পুরোটা মুখস্থ করার দরকার নেই, পরীক্ষার হলে ভাই তোমার পুরোটা মনেও থাকবে না। ওকে, তো এখানে তিনটা কি পয়েন্ট আমরা কি পাচ্ছি। প্রথম হচ্ছে অর্থনৈতিক কল্যাণ লাভ, অর্থাৎ সমবায়ের সদস্যদের যারা হচ্ছে সমবায় সমিতিতে থাকবে তাদের প্রথম শর্ত কোনটা, অর্থনৈতিক যেন কল্যাণ হয় সেক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট গেল। তারপর হচ্ছে সবাই মিলে চেষ্টা করতে হবে, অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। কেউ চেষ্টা করলো না, কেউ গা ছেড়ে দিল, তাহলে কিন্তু সমবায় সমিতি কি চলবে না। তো এটা হচ্ছে আমার সেকেন্ড কি পয়েন্ট, যেটা আমার মনে রাখতে হবে। এবং থার্ড মোস্ট ইম্পর্টেন্ট কি পয়েন্ট, এটা অবশ্যই সমবায় আইনের আওতায় পরিচালিত হতে হবে। এটা যদি সমবায় আইনের বাইরে যে কেউ যদি ধরো কৃষি সমবায় সমিতি গঠন করলো, অর্থাৎ কয়েকজন কৃষক মিলে সমবায় সমিতি গঠন করলো, কিন্তু বাংলাদেশের যে প্রচলিত সমবায় আইন আছে এটা অনুসারে কিন্তু কৃষকরা পরিচালনা করলো না, অর্থাৎ নিজেদের খেয়াল খুশি মতো মানে একটা দিল সংগঠন গঠন করে তারপর পরিচালনা করা শুরু করলো, তাহলে কিন্তু এটাকে আমরা সমবায় সমিতির বলতে পারবো না। তাহলে এই তিনটা কি পয়েন্ট মিলে আমার সমবায় সমিতিটা কি হবে, গঠন হবে। তাহলে আমরা যদি ইন সামারি বলি যে অর্থনৈতিক কল্যাণ লাভের জন্য সম্মিলিত প্রচেষ্টায় সমবায় আইনের আওতায় গড়ে তোলা যে সংগঠনটা সেটাই কি তোমার সমবায় সংগঠন। ওকে, এই গেল সমবায় সমিতির সংজ্ঞা। তারপরে আসি সমবায় সমিতি মূলত কোন মটোতে পরিচালিত হয়। এখানে মটো বলতে বোঝাচ্ছি যে প্রত্যেক কিছুরই একটা মটো থাকে। ওকে, তো হালস্টেইনের মটো যেমন হচ্ছে জঘন্য রকমের পরিশ্রমী হও, এটা কিন্তু হালস্টেইনের একটা মটো। তেমনিভাবে সমবায় সমিতির মটো কোনটা, যে একতায় বল বা শক্তি প্রয়োগ, এটা হচ্ছে সমবায় সমিতির নীতিবাক্য। এটা কিন্তু তোমার এমসিকিউতে প্রায় আসে যে সমবায় সমিতির মূল কথা কি, সমবায় সমিতির মূল কথা কি। সমবায় সমিতির মূল কথা হচ্ছে একতায় বল বা
সম্মিলিত যে প্রচেষ্টাটা, সেটাই কিন্তু সমবায় সমিতির মূল কথা। ওকে, তো এখন আমরা কিছু ইনফরমেশন জানবো সমবায় সমিতি সম্পর্কে। যে মার্কিন যুক্তরাষ্ট্রের পিসি প্লগবয় নামে একজন ব্যক্তি, যে হচ্ছে সমবায়ের ধারণাটা একটা সামাজিক ধারণা হিসেবে উপস্থাপন করে। তাহলে এটা এমসিকিউ এর জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা তোমরা লিখে রাখতে পারো খাতায় শর্ট নোট আকারে, এখন থেকে নোট করার অভ্যাস করো। তাহলে যুক্তরাষ্ট্রের পিসি প্লগবয় সমবায়কে কোন ধারণা হিসেবে উপস্থাপন করেন? এক্স্যাক্টলি সামাজিক ধারণা হিসেবে কিন্তু উপস্থাপন করেন। তো সমবায় ধারণাটা প্রথমে কোথা থেকে আসে, চলো কোন দেশ থেকে আসে আমরা জেনে আসি। ইংল্যান্ডের ল্যাঙ্কশায়ারে 28 জন শ্রমিক মিলে, ঠিক আছে, এখানে তাঁতি হবে, তাঁতি মিলে 1 স্টার্লিং পাউন্ড জমা করে তখন হচ্ছে একটা সমবায় সমিতি গঠন করে, যে সমবায় সমিতির নাম ছিল রসডেল সোসাইটি অফ ইকুইটেবল পায়োনিয়ার্স। তো এখানে প্রশ্ন আসতে পারে যে সর্বপ্রথম পৃথিবীতে গঠিত হওয়ার সর্বপ্রথম সমবায় সমিতিটা কোথায় গঠন করা হয়? তো এটা হবে ইংল্যান্ডের ল্যাঙ্কশায়ারে। তো এই সমবায় সমিতিটার নাম কি ছিল? রসডেল সোসাইটি অফ ইকুইটেবল পায়োনিয়ার্স। এই পুরা নাম আসে না কখনো, সবসময় শর্ট নামে তুমি চিনবা, সেটা হচ্ছে রসডেল। এই কথাটা মনে রাখলেই হবে। আচ্ছা, এখন আমরা দেখব কোন কোন দেশ থেকে কোন কোন সমবায় সমিতিটা মূলত উৎপত্তি লাভ করে। তাহলে এখানে আমরা দেখতেছি যে জার্মানিতে কৃষক সমবায় সমিতি প্রথমে উৎপত্তি লাভ করে, তারপরে ফ্রান্সে উৎপাদক সমবায় সমিতি উৎপত্তি লাভ করে। উৎপাদক সমবায় সমিতি বলতে মূলত আমরা কি বুঝি? উৎপাদক মানে হচ্ছে যারা প্রডিউসার, যেই সমবায় সমিতিটা মূলত উৎপাদন নিয়ে কাজ করে তাকেই বলবো আমরা কি? উৎপাদক সমবায় সমিতি। অর্থাৎ সব ধরনের উৎপাদকরা যখন আমরা এক হব, এক হয়ে যখন একটা সমবায় সমিতি গঠন করব, সেই সমবায় সমিতিটাকে আমরা কি বলবো? উৎপাদক সমবায় সমিতি। এটা গঠিত হয় ফ্রান্সে। আর ইতালিতে ঋণদান সমবায় সমিতি, অর্থাৎ সব ধরনের ঋণদাতা যখন একত্রিত হয়ে একটা সমবায় সমিতি গঠন করব, সেটাকে আমরা কি বলবো? যে ঋণদান সমবায় সমিতি। তাহলে এটা তোমরা ইনশর্ট কীভাবে মনে রাখবা? তোমরা একটা লাইন লিখতে পারো যে জার্মানির কৃষক, ফ্রান্সের উৎপাদক, ইতালির ঋণদাতা সবাই একত্রিত হয়ে ধরো আমার বাসায় পিকনিক করতে আসলো। ওকে, এটা জাস্ট কথার কথা, জোকস অ্যাপার্ট। তোমরা জাস্ট ইন শর্টে এটা মনে রাখতে পারো যে জার্মানি কথাটা আসলে তোমার মাথায় ভেসে উঠবে কি? জার্মানিতে কৃষক আছে। ফ্রান্সের কথা ভেসে আসলে কি ভেসে উঠবে তোমার মনে? উৎপাদক, অর্থাৎ যত প্রডিউসার আছে সব কোথায়? ফ্রান্সে আছে। ফ্রান্সে আবার প্যারিসের ওই আইফেল টাওয়ার মনে করো না। ওকে, এরপরে কোনটা আসবে? ইতালির ঋণদান। ইতালি কথাটা যখন তোমার মাথায় আসবে তখন তোমার মাথায় কি আসবে? ঋণদানের কথাটা চলে আসবে। তাহলে এইভাবে ইন শর্ট অর্থাৎ কি পয়েন্টগুলো আমরা মনে রেখে রেখে আমরা ব্যবস্থাপনাটা শিখব। ওকে, তো আশা করি তোমরা এই স্লাইডটি বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট স্লাইডে মুভ অন করবো। চলো দেখি কি আছে। আচ্ছা, এখানে কিছু কি পয়েন্ট আছে, অর্থাৎ শর্ট ইনফরমেশন দেওয়া আছে। সেই ইনফরমেশনগুলো চলো দেখে আসি। 1895 সালে আন্তর্জাতিক সমবায় প্রতিষ্ঠান জন্ম লাভ করে। অর্থাৎ আন্তর্জাতিক সমবায় প্রতিষ্ঠান কত সালে জন্ম লাভ করে? 1895 সালে। এগুলো সব এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এই টপিকটা পুরো এমসিকিউ এর জন্য। ওকে, তারপরে দেখি কি আছে যে 1904 সালে সর্বপ্রথম উপমহাদেশে সমবায় আইন পাস হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এটা এমসিকিউতে প্রায় বোর্ডে আসে। এটা একটু দেখবে, এটা একটু মনে রাখবে যে উপমহাদেশে কত সালে সমবায় আইন পাস হয়। উপমহাদেশে 1904 সালে কিন্তু সমবায় আইনটা পাস হয়। ওকে, তারপরে আমরা দেখি কি আছে যে 1959 সালে ডক্টর আক্তার হামিদ খানের নেতৃত্বে কুমিল্লায় পাকিস্তানি পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠিত হয়। ওকে, তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যেটা হচ্ছে এমসিকিউতে প্রায় আসে। এটা হচ্ছে সর্বপ্রথম বাংলাদেশে কত সালে সমবায়ের ধারণা প্রচলিত হয়? সেটা হচ্ছে 1959 সালে। এবং কে প্রচলন করে? ডক্টর আক্তার হামিদ খান। ওকে, তো এই দুইটা এমসিকিউ কিন্তু এখানে চলে আসতেছে। আক্তার হামিদ খান, তাহলে এখান থেকে কিন্তু আমরা দুইটা এমসিকিউ পেয়ে যাচ্ছি যে 1959 সালে বাংলাদেশের সর্বপ্রথম সমবায় ধারণাটা অ্যাপ্লাই করা হয়। অ্যান্ড কে অ্যাপ্লাই করে? ডক্টর আক্তার হামিদ খান। এবং প্রথম যে সমবায় সমিতিটা কি ছিল? পল্লী উন্নয়ন নিয়ে, অর্থাৎ গ্রামীণ অঞ্চলের যে উন্নয়নটা সেটা নিয়ে কিন্তু প্রথম সমবায় সমিতিটা গঠিত হয়। আচ্ছা, এখন আমরা দেখব বর্তমানে সমবায় সমিতি কত সালের আইন দ্বারা পরিচালিত হয়।
2001 সালের আইন দ্বারা পরিচালিত হয়। আর 2004 সালের অধ্যাদেশ। এখন দেখো অধ্যাদেশ 2004 সালের আর আইন 2001 সালের, এটা কিন্তু তোমরা মিক্স আপ করে ফেলতে পারো। আইন 2001 সালের আর অধ্যাদেশ কি 2004 সালের। ওকে, তাহলে এইগুলো হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। আচ্ছা, তো এখন আমরা আলোচনা করব সমবায়ের বৈশিষ্ট্য নিয়ে, অর্থাৎ যেই পয়েন্টগুলো থাকলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা একটা সমবায় সমিতি। চলো দেখে নিই। প্রথমে দেখি যে সমবায় সমিতির গঠন প্রকৃতি কেমন হবে। গঠন প্রকৃতি অর্থাৎ এটা কিভাবে গঠিত হবে। তো প্রথমে যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে গেলে প্রথমে নিবন্ধন করতে হয়, এটা অর্থাৎ ব্যতিক্রম না। সমবায় সমিতিতেও প্রথমে নিবন্ধকের নিকট আবেদন করতে হবে নিবন্ধনের জন্য, অর্থাৎ অনুমোদনের জন্য, যাতে এটা একটা আইনগত অস্তিত্ব লাভ করে, তখনই কি সমবায় গঠন হবে। অর্থাৎ গঠন প্রকৃতিতে আমরা একটা ইনফরমেশন জানলাম যে নিবন্ধকের নিকট আবেদন করে এটার অস্তিত্ব লাভ করবে। ওকে, তারপরে দেখবো এটার উদ্দেশ্য কি। এর উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থসামাজিক কল্যাণ নিশ্চিত করা। এটাও এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে এখানে উদ্দেশ্য কি, সমবায়ের উদ্দেশ্য কি হবে, সদস্যদের আর্থসামাজিক কল্যাণ নিশ্চিত করা, অর্থাৎ শুধু অর্থনৈতিক কল্যাণই না। যেমন সমবায় সমিতিতে যে সদস্যগুলো আছে, ধরো কৃষি সমবায় সমিতি, এখানে কৃষকদের শুধু অর্থনৈতিক মানে কল্যাণই আমরা সাধন করব না, বরং এই অর্থনৈতিক সাপোর্টটার পাশাপাশি তারা যেন সামাজিক ক্ষেত্রে তারা একটা মর্যাদা লাভ করতে পারে এবং সমাজে ঠিকঠাক মতো তারা সম্মানের সহিত বাঁচতে পারে, সেই লক্ষ্যটা আমাদের রাখতে হবে। ওকে, তো এই গেল উদ্দেশ্য। তারপরে আমরা দেখব সদস্য সংখ্যা কত সমবায় সমিতির। সমবায় সমিতির ক্ষেত্রে সদস্য সংখ্যা কমপক্ষে 20 জন থাকবে। সেটা হচ্ছে প্রাথমিক সমবায় সমিতিতে। সমবায় সমিতি মূলত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি, তারপর হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি, তারপর হচ্ছে জাতীয় সমবায় সমিতি। এখন প্রাথমিক সমবায় সমিতিতে কমপক্ষে সদস্য থাকবে 20 জন। আর কেন্দ্রীয় সমবায় সমিতি হচ্ছে প্রাথমিক সমবায় সমিতির যে সদস্য ছিল এর মধ্যে 10 জন প্রাতিষ্ঠানিক সদস্য থাকতে হবে। অর্থাৎ প্রাথমিক সমবায় থেকে কেন্দ্রীয়, কেন্দ্রীয় থেকে জাতীয়, বোঝা গেছে? অর্থাৎ একটা স্টেপ বাই স্টেপ আসবে। তাহলে ফার্স্ট স্টেপ কোনটা? প্রাথমিক সমবায় সমিতি, সেকেন্ড স্টেপ কেন্দ্রীয় সমবায় সমিতি এবং থার্ড স্টেপ জাতীয় সমবায় সমিতি। ওকে, তাহলে সমবায় সমিতিকে আমরা ইনেরও কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। একটা হচ্ছে প্রাথমিক, কেন্দ্রীয় অ্যান্ড জাতীয়। ওকে, এবং এই সদস্য সংখ্যা কত ধারায় উল্লেখ আছে? 8 ধারায়। এটা কিন্তু এমসিকিউর জন্য একটা ইনফরমেশন, তোমরা শর্ট নোট করে রাখতে পারো। 8 ধারায় এই সদস্য সংখ্যা সম্পর্কে আলোচনা করা আছে। আচ্ছা, এখন সদস্যদের প্রকৃতি, অর্থাৎ এখানে সমবায় সমিতি মূলত কারা গঠন করতে পারবে? মূলত ধনী ব্যবসায়ীরা কি সমবায় সমিতি গঠন করে? না, কিন্তু এখানে সমবায় সমিতি ধারণাটাই কিন্তু আসছে যারা শোষিত, সমাজের সুবিধা বঞ্চিত, তাদের থেকে কিন্তু সমবায় সমিতির ধারণাটা চলে আসছে। তাই সমবায় সমিতির সদস্যরা মূলত দারিদ্র জনগোষ্ঠীরা হয়। ওকে, এখানে যে অর্থবিত্তরা আসতে পারে, বিত্তবানরা আসতে পারে না তেমন না, কিন্তু এখানে ম্যাক্সিমাম যারা থাকে তারা হচ্ছে সুবিধা বঞ্চিত থাকে এবং তারা দারিদ্র জনগোষ্ঠী থাকে। তাই এদেরকে শোষিতদের আত্মরক্ষার দুর্গ বলা হয়। এখানে কি বলা হয়? যারা শোষিত হয় সমাজের ধনী শ্রেণী দ্বারা বা বৈষম্যের শিকার হয়, তাদের আত্মরক্ষার শেষ দুর্গ কোথায় বলা হয়? সমবায় সমিতিকে বলা হয়। এখানে একটা ইংলিশ কথা আছে যে সিটাডেল অফ এক্সপ্লয়েটেড। তো এই কথাটা এমসিকিউ আকার আসতে পারে যে সিটাডেল অফ এক্সপ্লয়েটেড কথাটি কোন ব্যবসা সংগঠনের সাথে যায়? এক মালিকানা, অংশীদারি, কোম্পানি নাকি সমবায়? তো এটা তোমার জানা থাকতে পারে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা বোর্ডে প্রায় আসছে, একবার বা দুবার আমি দেখেছি। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোমরা খাতায় চাইলে নোট করে নিতে পারো। ওকে, এখন আমরা দেখব মূলধন কিভাবে এখানে সংগ্রহ করা হয়। এখানে মূলধনটা মূলত রেইজ করা হয়, সমবায়ে যারা হচ্ছে সদস্য থাকে তাদের থেকে সমমূল্যের একটা অ্যামাউন্ট নেওয়া হয়, নিয়ে একটা মূলধন গঠন করা হয়। এখানে দেখো সেটাই লেখা আছে যে সমমূল্যের শেয়ারে বিভক্ত হয়। ওকে, তারপর দেখতে পারবো যে শেয়ার ক্রয়ের সীমা কতটুকু, অর্থাৎ একজন চাইলেই একটা সমবায় সমিতিতে একজন সদস্য চাইলে কতটুকু পর্যন্ত আমরা শেয়ার কিনতে পারবো। তো এটার লিমিটেশন হচ্ছে একটা সদস্য কখনোই 1/5 অর্থাৎ 5 ভাগের 1 ভাগের বেশি কি শেয়ার ক্রয় করতে পারবে না, অর্থাৎ 20% শেয়ার, 20%-এর বেশি কি শেয়ার ক্রয় করতে পারবে না।
তো এই হচ্ছে সমবায়ের বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। আচ্ছা, তো সমবায় বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা বন্টন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেখান থেকে তোমার সিকিউ আসে। এখন সিকিউ কিভাবে আসে সেটা তোমাদেরকেই আমি এক্সপ্লেইন করব। আগে তোমরা যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলোর উপর ফোকাস করো। আচ্ছা, তো মুনাফা বন্টনে বাধ্যতামূলকভাবে, অর্থাৎ মুনাফার যে অংশটুকু আছে এটার 15% যাবে আমার সংরক্ষিত তহবিলে। কত পার্সেন্ট সংরক্ষিত তহবিলে যাবে? 15%। 3% আমার উন্নয়ন তহবিলে রাখতে হবে। অর্থাৎ সমবায় সমিতির যেসব উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতে আমরা নিব, সেক্ষেত্রে আমরা কত পার্সেন্ট রাখবো? 3% নেব। তো এই 3%-এর মধ্যে আবার 2% আমরা প্রশিক্ষণে নিব। কাদের প্রশিক্ষণ? যদি কৃষক সমবায় সমিতি হয় কৃষকদের প্রশিক্ষণ, আর যদি শ্রমিক সমবায় সমিতি হয় তাহলে শ্রমিকদের প্রশিক্ষণ। অর্থাৎ যেই সমিতিটা যেই উদ্দেশ্যে গঠিত হয় তাদের প্রশিক্ষণ কার্যক্রমের জন্য আমরা কত পার্সেন্ট রাখবো? 2% রাখবো। ওকে, তারপরে হচ্ছে অর্থায়নকারী ও ঋণদানকারী সমবায় সমিতির বেলায় 10% বাধ্যতামূলকভাবে সংরক্ষণের কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটা ইনফরমেশন পাচ্ছি। নর্মাল সমবায় সমিতির বেলায় 15% অ্যান্ড অর্থায়নকারী ও ঋণদানকারী সমবায় সমিতির বেলায়। এখন অর্থায়নকারী সমবায় সমিতি বলতে আমরা কি বুঝি? ঋণদানকারী তো মোটামুটি আমরা বুঝছি, তাই না? অর্থায়নকারী বলতে আমরা আমাদের যে টাকাটা, এই টাকাটা আমি কোথার থেকে আনবো, সেই ধরনের যে সমবায় সমিতিগুলো আছে সেই সমবায় সমিতিগুলোকে বলা হয় অর্থায়নকারী সমবায় সমিতি। ওকে, তো অর্থায়নকারী আর ঋণদানকারী সমবায় সমিতির বেলায় কয় পার্সেন্ট রাখতেছি? 10%। তাহলে আমরা যদি সামারি করি তাহলে আমরা বলতে পারি যে বাধ্যতামূলকভাবে 15%, বাধ্যতামূলকভাবে 15%, এরপর হচ্ছে 3% উন্নয়ন তহবিলে। ওকে, উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট? উন্নয়ন তহবিলে 3%। এই 3%-এর মধ্যে আবার 2% বাধ্যতামূলকভাবে তোমার কিসের জন্য রাখতে হবে? প্রশিক্ষণের জন্য। আর বাকি 1% উন্নয়নের জন্য, আদার্স। ওকে, তারপরে যে তথ্যটা আমরা পেলাম যে অর্থায়নকারী ও ঋণদানকারী সমিতির বেলায়, অর্থায়নকারী ও ঋণদানকারী এটার বেলায় হচ্ছে 10%। এখন আসি সিকিউতে। মূলত তোমার কিভাবে কোশ্চেনটা থাকবে? সিকিউতে দেওয়া থাকবে যে রফিক, শফিক ও আদার্স মিলে একটা সমবায় সমিতি গঠন করলো, যেখানে 20,000 টাকা নিয়ে তারা 20,000 টাকা মূলধন নিয়ে তারা সমবায় সমিতিটা গঠন করলো। তখন কোশ্চেন আসতে পারে যে তারা কত টাকা সংরক্ষিত তহবিলে রাখবে। কত টাকা কোথায় রাখবে? সংরক্ষিত তহবিলে রাখবে। ফর সাপোজ 20,000 টাকা দিয়ে তারা যদি শুরু করে, 20,000-এর 10% কত? 2,000, আর এটার অর্ধেক 1,000, 3,000, টোটাল 3,000 টাকা। অর্থাৎ 15% হচ্ছে তার বাধ্যতামূলকভাবে কোথায় রাখতে হবে? সংরক্ষিত তহবিলে রাখতে হবে। তো এইভাবে যত টাকা থাকবে সেটার একটা পার্সেন্টেজ করে করে তোমার বের করতে হবে। এটা যদি তোমার কোশ্চেন আসে, এটা তোমরা মাস্ট অ্যান্সার করবা। এটা অ্যান্সার করলে তোমরা 3-এ 3 বা 4-এ 4 পেয়ে যাবা। ওকে, আর একটা সৃজনশীলে যদি তোমরা 10 পেয়ে ফেলো, এর থেকে তোমার প্লাস পয়েন্ট আর হতেই পারে না। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই স্লাইডটি। তো চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, এটা হচ্ছে ব্যবস্থাপনা কমিটি। তো ব্যবস্থাপনা কমিটিতে তোমার সদস্য সংখ্যা কতজন থাকে? এটা হচ্ছে কমপক্ষে 6 জন আর সর্বোচ্চ 12 জন দ্বারা সংগঠিত হয়। অর্থাৎ 6 থেকে 12 জন। 6 জন হচ্ছে সর্বনিম্ন, 12 জন সর্বোচ্চ। এর মধ্যে যার মেয়াদ হবে 1 বছর থেকে 3 বছর। এটা ডিফার করতে পারে, ওরা আলোচনা করে, মানে সদস্য যে কমিটিটা আছে এটা চাইলে 1 বছর পরও চেঞ্জ করতে পারে বা 3 বছর পরও চেঞ্জ করতে পারে, কিন্তু 1 থেকে 3 বছরে বেশি নেওয়া যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো সমবায়ের বৈশিষ্ট্যটা। তো চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। আচ্ছা, তো এখন আমরা দেখব সমবায়ের নীতিমালাগুলো। তো এটা প্রায় খ নাম্বারে আসে, অর্থাৎ সিকিউ এর খ নাম্বারে কিন্তু এগুলো আসে যে একতার নীতিটা ব্যাখ্যা করো, সাম্যের নীতিটা ব্যাখ্যা করো। তো একতার নীতি, তো এই কথাটার মাধ্যমে আমরা বুঝতেছি যে সবাই মিলে এক থাকার যে প্রবণতা,
এটাই হচ্ছে কি তোমার একতার নীতি, অর্থাৎ এখানে যে সদস্যগণ এরা একে অপরের সাথে মিলেমিশে থাকবে এবং একত্রিত থাকবে। এখানে একটা কথা প্রযোজ্য যে 10 মিলে করি কাজ, হারি জিতি না ইলাজ, এটাও একত্রতার নীতির সাথে তোমরা লিখে দিতে পারো। তারপর সাম্য, অর্থাৎ এখানে সবার সমান অধিকার বজায় থাকবে এবং সবাই মিলে শান্তিপূর্ণভাবে এই সংগঠনের কি পরিচালনা করতে হবে। তারপরে সহযোগিতার নীতি, এটা হচ্ছে একে অপরের সহযোগিতা আগায় আসতে হবে, কেউ কারো বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না, এটা হচ্ছে মূলত তোমার সহযোগিতার নীতির মূল কথা। তারপরে সব সদস্যদের অবশ্যই সততার পরিচিতি দিতে হবে। কেউ যদি সমবায় সমিতিতে তোমার টাকা যদি মেরে দেয় তাহলে কিন্তু ভাই একে অপরের প্রতি যে বিশ্বাসটা এটা কিন্তু ভেঙে যায়। তো এক্ষেত্রে সততার নীতিটা কি হয়, লঙ্ঘিত হয়। তো যদি সিকিউতে থাকে যে শফিক সমবায় সমিতিতে অন্য বন্ধুদের টাকা নিয়ে গেল, অর্থাৎ টাকা অবৈধভাবে কি সরিয়ে নিল, ঠিক আছে, তো এক্ষেত্রে সে কোন নীতিটা লঙ্ঘন করছে, সে হচ্ছে সততার নীতিটা লঙ্ঘন করছে। তো এইভাবে কিন্তু ক্রিটিক্যাল কোয়েশ্চেন ঘুরায় টুরায় দিতে পারে। তো তোমাকে আইডেন্টিফাই করা শিখতে হবে যে কোন নীতিটা তোমার কোন নীতির কথা বলা হয়েছে। তারপর আস্থা ও বিশ্বাসের নীতি, এখানে হচ্ছে পারস্পরিক একটা আস্থা থাকবে এবং বিশ্বাস থাকবে, যেটা হচ্ছে সহযোগিতার নীতির সাথেই পড়ে। আস্থা ও বিশ্বাসের নীতিটা সমবায়ের যে সদস্যগণ থাকে তাদের পরস্পরের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং তাদের পরস্পরের মধ্যে একটা বিশ্বাস থাকবে, তাহলেই কিন্তু সমবায় সমিতিটা সুন্দর মতো পরিচালিত হতে পারবে। তারপর হচ্ছে গণতন্ত্রের নীতি, অর্থাৎ যখন কোনো ডিসিশন নেওয়া হবে, সমবায় সমিতি যখন সম্প্রসারণ করার কথা আসবে বা সমবায় সমিতিতে যখন কোনো লভ্যাংশ বণ্টনের কথা আসবে, তখন এই যে সবার একটা মতামত নেওয়া, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে গণতন্ত্রের নীতি। ওকে, অর্থাৎ সবার মতামত এখানে প্রাধান্য পাবে, সে যতই দারিদ্র হোক না কেন বা দরিদ্র হোক না কেন। ওকে, তো আশা করি তোমরা এই স্লাইডটা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি, দেখি কি আছে। ওকে, তো এখন আমরা দেখব সমবায় সমিতির গঠন প্রণালীটা, অর্থাৎ সমবায় সমিতি কিভাবে গঠিত হয়। তো চলো দেখে আসি, এখানে কতগুলো পর্যায় আছে। প্রথম হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়, অর্থাৎ যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেটা হোক এক মালিকানা, সেটা হোক অংশীদারি, সেটা হোক কোম্পানি বা সেটা হোক সমবায় সমিতি, তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তোমার ফার্স্ট যে স্টেপটা সেটা কিন্তু উদ্যোগ গ্রহণ করা। অর্থাৎ আমার যে একটা অভাব আছে, যেমন আমার হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নাই, ধরো আমার মতো আরও 4 বা 5 জন যারা আছে তাদের সাথে নিয়ে আমি যে উদ্যোগটা গ্রহণ করব সেটাই কিন্তু উদ্যোগ গ্রহণ পর্যায়ের মধ্যে পড়ে। তাহলে চলো বুকিশ ভাষায় এটা কি ব্যাখ্যা দেওয়া আছে দেখি। তো প্রথমে এখানে বলা আছে যে কমিটির প্রধান কাজ হচ্ছে সমিতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি উপবিধি তৈরি করা। ওকে, তো এই উপবিধি তৈরি করাটাও কিন্তু একটা উদ্যোগের মধ্যে পড়ে, তাই এটা উদ্যোগ গ্রহণ পর্যায়ের মধ্যে পড়ে। ওকে, তাহলে ফার্স্ট কাজ কি, কমিটির প্রধান কাজ কি, সমিতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটা উপবিধি তৈরি করা। এটাও কিন্তু এমসিকিউতে আসতে পারে যে সমবায় কমিটির প্রধান কাজ কি, তো এটা হচ্ছে উপবিধি বা বাইলস ক্রিয়েট করা। ওকে, এবং এখানে বলা আছে যে সমিতিটা যদি সসীম দায় সম্পন্ন হয়, অর্থাৎ এটার দায় যদি লিমিটেড থাকে, তাহলে নামের শেষে অবশ্যই লিমিটেড কথাটা অবশ্যই উল্লেখ থাকতে হবে। ওকে, তো এই গেল উদ্যোগ গ্রহণ পর্যায়। তারপরে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে এবং নিবন্ধন পত্রে তোমার কি লিখতে হবে, নাম, ঠিকানা, সমিতির উপবিধির 3টা কপি দিতে হবে। ওকে, 3টা কপি 3 জনের কাছে থাকবে। তো এটা হচ্ছে নিবন্ধনের আবেদন পত্র পর্যায়। তারপর হচ্ছে নিবন্ধনপত্র সংগ্রহ করতে হবে। প্রথমে হচ্ছে নিবন্ধনের জন্য আবেদন করলাম, আবেদন করার সাথে সাথে তো আমরা নিবন্ধনপত্র পেয়ে যাব না, আবেদন করার পরে ওটা গ্রান্টেড হবে নিবন্ধকের অফিসে, তারপরে কি নিবন্ধনপত্র আমরা সংগ্রহ করতে পারবো। তো এটা হচ্ছে নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়, যে আবেদনপত্র প্রাপ্তির 60 দিনের মধ্যে, অর্থাৎ 2 মাসের মধ্যে নিবন্ধনপত্র ইস্যু করেন। কে ইস্যু করেন? নিবন্ধক ইস্যু করে। এখন নিবন্ধক কোথায় থাকে? নিবন্ধকের কার্যালয়। এটা হতে পারে পৌরসভার মধ্যে, হতে পারে সিটি কর্পোরেশনের মধ্যে। ওকে, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে নিবন্ধনপত্র সংগ্রহ। এটা হচ্ছে একটা এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট কি পয়েন্ট, এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা চাইলে শর্ট নোট করে নিতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে কার্যারম্ভ। এটা কিছু না, সেটা হচ্ছে নিবন্ধনপত্র পাওয়ার পর চাইলেই সমবায় সমিতি তার কাজটা কি করতে পারে, শুরু করে দিতে পারে। তো এই গেল হচ্ছে সমবায় সমিতির গঠন প্রণালী। এখন আমরা পরবর্তী স্লাইডে মুভ অন করব। ওকে, এখন হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা স্লাইড, এটা হচ্ছে সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, খ বা গ নাম্বারে আসে। অর্থাৎ তোমার সিকিউতে দেওয়া থাকবে বিভিন্ন সমবায় সমিতির ক্রাইটেরিয়া দেওয়া থাকবে,
ওই ক্রাইটেরিয়া দেখে তোমাকে আইডেন্টিফাই করতে শিখতে হবে যে এটা কোন ধরনের সমবায় সমিতি। আচ্ছা, এখন আমরা দেখব সদস্যদের প্রকৃতি অনুসারে সমবায় সমিতি কয় প্রকার। সদস্যদের প্রকৃতি অনুসারে সমবায় সমিতি দুই প্রকার, একটা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি আর একটা হচ্ছে ভোক্তা সমবায় সমিতি। এখন উৎপাদক সমবায় সমিতি কি? যত ধরনের উৎপাদক আছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের কৃষি বলতে পারো বা শিল্প সামগ্রী বলতে পারো, যারা হচ্ছে উৎপাদন কাজের সাথে রিলেটেড, তারা সবাই মিলে যদি ডিসিশন নেয় যে ভাই চলো আমরা একসাথে একটা সমবায় সমিতি গঠন করি আমাদের কল্যাণের জন্য, বা আমরা যেন উৎপাদনের ক্ষেত্রে পারস্পরিক সুবিধা অর্জন করতে পারি এবং একসাথে মিলে সেলস করতে পারি, তো এই ধরনের সমবায় সমিতিকে বলা হয় উৎপাদক সমবায় সমিতি। ওকে, বা উৎপাদক সমবায় সমিতি কী কী সুবিধা থাকতে পারে? ধরো আমি হচ্ছে চাল উৎপাদন করতেছি, এখন আমার কাছে চাল ভাঙানোর মেশিন আছে, আর যে গম উৎপাদন করতেছে তার কাছে গম ভাঙানোর মেশিন আছে, বা কারো কাছে টেকনোলজি আছে, কম্পিউটার আছে। তো এই যে তারা পরস্পরের মধ্যে এই যে তাদের রিসোর্সেসগুলো, এই রিসোর্সেসগুলো যে শেয়ার করতে পারতেছে, এটা কিন্তু এক ধরনের সুবিধা। তো এই জন্যই মূলত উৎপাদক সমবায় সমিতি গঠন করা হয়। তারপর আসি হচ্ছে ভোক্তা সমবায় সমিতি। এখন এই সমবায় সমিতিটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষায় আসে, ওকে, সিকিউ এর ক্ষেত্রে। তো বর্তমানে হয়তোবা তোমরা দেখবা যে ভোক্তা ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে, ওকে। তো ওইটা কিসের থেকে আসতেছে? মূলত ভোক্তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে কিন্তু এই ভোক্তা সমবায় সমিতিটা গঠন করা হয়। অর্থাৎ আমি তুমি হচ্ছে কনজিউমার, অর্থাৎ আমি তুমি হচ্ছে ক্রেতা, তো আমি তুমি মিলে ডিসিশন নিলাম যে আমরা বেশি দামে পণ্য কিনবো না। তো আমরা যখন এই ডিসিশনটা নিব তখন কিন্তু বিক্রেতারা বাধ্য হবে এই পণ্যের দামটা কমায় দেওয়ার, ওকে। এই যে একটা আর্থিক সুবিধা লাভ করলাম, বা ধরো আমি তুমি মিলে একটা কমিউনিটি গড়ে তুললাম, আমরা ক্রেতারা মিলে কমিউনিটি গড়ে তুললাম, বা আমরা ধরো জার্সি কিনবো, ওকে। তাহলে আমরা যদি প্রায় 50 জন থাকি, ধরো আমি তুমি যারা আছো তোমরা সবাই মিলে যদি 50 জন থাকি, তা আমার কি 50টা জার্সির একটা চাহিদা ক্রিয়েট হয়ে গেল না? এই যে 50টা জার্সির আমার চাহিদা ক্রিয়েট হলো, তো আমরা কিন্তু 50 জন মিলে একটা প্রেশার ক্রিয়েট করতে পারবো বিক্রেতাকে, ভাই আমরা 50 জন কিনবো, আপনার কিন্তু দামটা কম রাখতে হবে, যদি দামটা কম না রাখেন আপনার থেকে নিব না। তো এই যে একটা ফ্যাসিলিটিসটা, এটা কিন্তু ভোক্তা সমবায় সমিতির মধ্যে পড়ে, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উৎপাদক সমবায় সমিতি আর ভোক্তা সমবায় সমিতি কি। এখন আমরা দেখব যে উদ্দেশ্য বা কাজের ভিত্তিতে সমবায় সমিতিগুলো কত প্রকার। প্রথমে আসে ক্রয় সমবায় সমিতি, এটা হচ্ছে ক্রয় সুবিধা অর্জনের লক্ষ্যে যে সমবায় সমিতিটা গঠন করা হয় সেটা ক্রয় সমবায় সমিতি। তেমনইভাবে বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় সমবায় সমিতি। আর পণ্য আমদানির ক্ষেত্রে যে সুবিধা অর্জনের জন্য যে সমবায়টা গঠন করা হয় সেটা আমদানি সমবায় সমিতি। একই ক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে। তারপর হচ্ছে বীমা সমবায় সমিতি কেন করা হয়? যেন ধরো আমি একটা উদাহরণ দিই, ধরো আমার একটা বড় ধরনের ক্লায়েন্ট আসলো যে হচ্ছে প্রায় 2 কোটি টাকার বীমা করতে চাচ্ছে। এখন এই রিস্ক আমি একা নিতে পারবো না, তো আমি বললাম যে ভাই আমার সাথে আর যারা যারা বীমা কোম্পানি আছো তোমরা আসো, এসে আমরা একসাথে কি এই লোকটাকে আমরা বীমা যে নিশ্চয়তা সেটা প্রদান করি। তো এইটা হচ্ছে বীমা সমবায় সমিতি। তেমনিভাবে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক সমবায়, ঋণদানের ক্ষেত্রে ঋণদান সমবায়, বা গৃহ নির্মাণ করার ক্ষেত্রে গৃহ নির্মাণ সমবায় সমিতি। তেমনিভাবে সমবায় আবাসিক এলাকার ক্ষেত্রে, অর্থাৎ আবাসিক এলাকার মানুষদের মধ্যে যেন অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করা যায় সেক্ষেত্রে আবাসিক সমবায় সমিতি বা বহুমুখী সমবায় সমিতি। তো সবগুলো হচ্ছে উদ্দেশ্য বা কার্যের প্রকৃতি অনুসারে। আর প্রাথমিক সমবায় সমিতি তো আমি বলেছি যে 20 জন ইন্ডিভিজুয়াল ব্যক্তির সমন্বয়ে যে সমবায় সমিতিটা গঠিত হয় তাকে হচ্ছে আমরা প্রাথমিক সমবায় সমিতি বলি। তারপর হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি কোনগুলা? এই যে প্রাথমিক সমবায় সমিতি আছে, প্রাথমিক সমবায় সমিতির 10 জন প্রাতিষ্ঠানিক সদস্য থাকতে হবে। এই 10 জন প্রাতিষ্ঠানিক সদস্য আবার কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করবে, অর্থাৎ প্রাথমিক সমবায় সমিতি থেকে কেন্দ্রীয় আর কেন্দ্রীয় থেকে জাতীয়। আর মিশ্র সমবায় সমিতিটা হচ্ছে প্রাথমিক আর কেন্দ্রীয় এই দুইটা সমবায় সমিতির মিশ্রণ, অর্থাৎ এখানে প্রাথমিক সমবায় সমিতিরও সদস্য থাকবে প্লাস কেন্দ্রীয় সমবায় সমিতিরও সদস্য থাকবে। এই দুইটার মিশ্রণে যেহেতু করা হয় তাই এটাকে বলা হয় মিশ্র সমবায় সমিতি, ওকে। আচ্ছা, এখন আমরা দেখব দায় দায়িত্বের প্রকৃতি অনুসারে যেসব সমবায় সমিতিতে দায় অসীম থাকে সেগুলো অসীম সমবায় সমিতি, বা যেসব সমবায় সমিতিতে দায় সসীম থাকে অর্থাৎ সীমাবদ্ধ দায় থাকে সেটা হচ্ছে সসীম সমবায় সমিতি। আর যেসব সমবায় সমিতিতে কিছু ক্ষেত্রে দায় সসীম থাকে কিছু অসীম থাকে তাকে বলা হয় মিশ্র।
আর জাতীয় সমবায় সমিতিটা হচ্ছে ইন জেনারেল সবগুলো সমবায় সমিতি মিলে একটা জাতীয় পর্যায়ে যে সমবায় সমিতিটা গঠন করা হয় সেটা হচ্ছে জাতীয় সমবায় সমিতি। তো আশা করি তোমরা সমবায় সমিতির প্রকারভেদটা খুব সুন্দর মতো ক্লিয়ার হয়ে গিয়েছো। এরপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব। ওকে, তো চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি, দেখি কি আছে। আচ্ছা, তো এতক্ষণ যে সমবায় সমিতির এক্সপ্লেনেশন দিলাম বা কনসেপ্ট দ্বারা ট্রাই করলাম, ওইটারই বুকিশ ভাষাটা অ্যাকচুয়ালি লেখা আছে। তো চলো দেখি বুকিশ ভাষায় কি লেখা আছে। ভোক্তা সমবায় সমিতি কাকে বলে? আচ্ছা, ভোক্তাগণ ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় কোনো সমবায় সমিতি যে গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। তাহলে এখানে আমরা কোন পয়েন্টটা মনে রাখবো, সেটা হচ্ছে ভোক্তাগণ, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। কিসের জন্য? ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে। ওকে, এই দুইটা পয়েন্ট ভাই মনে রাখলে তোমার শেষ। মানে তোমার কনসেপ্ট যদি এই দুইটা পয়েন্ট তোমার মাথায় থাকে তাহলে তুমি নিজে বানায় লিখতে পারবা। ভোক্তাগণ ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে যেই সমবায় সমিতির গঠন ও পরিচালনা করে তাকে কি বলে? ভোক্তা সমবায় সমিতি বলে। এটাও এখানে এটাই বলা আছে। ওকে, তো ভোক্তা সমবায় সমিতিতে কি করা হয়, যে ক্রেতাদের বার্ষিক ক্রয়কৃত পণ্যের মূল্য অনুসারে মুনাফা বন্টন করা হয়। অর্থাৎ ক্রেতাগণ বছরে যত কেনাকাটা করে ওইটার যে মূল্যটা থাকে ওটার একটা পার্সেন্টেজ কি করা হয়? মুনাফা হিসেবে বন্টন করা হয়। ওকে, তারপরে চলো দেখি কি বলা আছে, যে বিশেষ শ্রেণীর মানুষদের সমবায় সমিতি। অর্থাৎ নামটা শুনে বুঝতে পারতেছি একটা বিশেষ একটা শ্রেণীর হাতে এই সমবায় সমিতিটা গঠন হবে। বিশেষ শ্রেণী বলতে আমরা কি বুঝি? বিভিন্ন পেশাজীবী থাকবে, কর্মজীবী থাকবে এবং উৎপাদক সহ বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে বিশেষ শ্রেণীর এই সমবায় সমিতিটা গঠন করা হয়। কেন গঠন করা হয়? আর্থসামাজিক কল্যাণ সাধনের জন্য। ওকে, অর্থাৎ বিশেষ শ্রেণীর মানুষদের সমবায় সমিতিটা বিভিন্ন পেশাজীবী, কর্মজীবী এই যে শ্রেণীগুলো, এই শ্রেণীগুলো সমন্বয়ে তৈরি করা হবে। অর্থাৎ কৃষিজীবী, শ্রমিকজীবী, এগুলো হচ্ছে বিশেষ শ্রেণীর মানুষদের সমবায় সমিতির উদাহরণ। ওকে, তো আশা করি তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখব ক্রয় সমবায় সমিতিটা বুকিশ ভাষায় কি বলা আছে, যে শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল একই সাথে সংগ্রহের মাধ্যমে কিছু সুবিধা অর্জনের লক্ষ্যে একই ধরনের কর্মবৃত্ত সম্পন্ন উৎপাদকগণ সমবায় সমিতি যদি স্থাপন করে তাকে ক্রয় সমবায় সমিতি বলে। এত কিছু তোমার মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট এতটুকু মনে রাখবা যে শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল বা উপকরণ, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। ওকে, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে একই সাথে সংগ্রহের মাধ্যমে সুবিধা অর্জন। তাহলে কয়টা পয়েন্ট আমরা মনে রাখবো? ফার্স্ট পয়েন্ট হচ্ছে শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে একই সাথে আমরা সংগ্রহ করব। এই দুইটা পয়েন্ট যদি মনে রাখো এই সমবায় সমিতির সংজ্ঞা তোমরা ইজিলি লিখতে পারবা। ওকে, এরপরে আসে সমবায় ব্যাংক। অর্থাৎ বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় যদি ঋণদান সমিতি একত্রিত হয়ে নিজেদের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য যদি একটা ব্যাংকিং প্রতিষ্ঠান গড়ে তোলে তাহলে সেটা হবে সমবায় ব্যাংক। তাহলে চলো সমবায় ব্যাংকে কি বলা আছে এখানে দেখে নিই, যে এ ধরনের ব্যাংক সকল ধরনের আমানতকারীকে অর্থ জমাদানের সুযোগ দিলেও এর অর্থ সাধারণত সমবায় ঋণদান সমিতি সমূহকেই ঋণ আকারে দেওয়া হয়ে থাকে। অর্থাৎ এই ব্যাংকটা কি করে? বিভিন্ন ধরনের সমবায় সমিতিকে ঋণ আকারে দিয়ে থাকে। অর্থাৎ তাদের যখন অর্থের প্রয়োজন হয় তখন তাদের অর্থ সরবরাহ করে। এটাই মূলত সমবায় ব্যাংকের কাজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এখন আমরা দেখব বহুমুখী সমবায় সমিতির বুকিশ যে সংজ্ঞাটা সেটা আমরা দেখব। এখানে কি বলা আছে, যে একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য। এখানে আসলে ম্যানেজমেন্ট খুবই ইজি, এখানে বলাই আছে যে বহুমুখী। বহুমুখী নামটা শুনে আমরা বুঝতেছি যে এখানে একাধিক উদ্দেশ্য থাকবে, এখানে বিভিন্ন মুখী হবে উদ্দেশ্যটা। ওকে, এখানে বলা আছে যে একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য যদি কোনো সমবায় সমিতি গঠন করা হয় তাকে বহুমুখী সমবায় সমিতি বলে। যেমন আমি চিন্তা করতেছি যে একই সাথে আমি প্রান্তিক এলাকার জনগোষ্ঠীর জন্য আমি কি করব? অর্থ সরবরাহ করব, এটা যেমন আমার একটা উদ্দেশ্য। পাশাপাশি তাদের সামাজিক উন্নতিও সাধন করব, এটা আর একটা উদ্দেশ্য। তো এই দুইটা উদ্দেশ্য যখন আমরা মিক্স আপ করবো সেটাকে আমরা বলবো কি? বহুমুখী সমবায় সমিতি। ওকে,
তারপরে প্রাথমিক সমবায় সমিতি, কেন্দ্রীয় সমবায় সমিতি, এটা নিয়ে ডিসকাস করা হয়েছে। এখানে চলো বুকের সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। সমবায় প্রাথমিকভাবে যোগদানকারী ব্যক্তিবর্গকে নিয়ে যেই সমবায় সমিতিটা গঠন করা হয় সেটাই হচ্ছে মূলত কি তোমার প্রাথমিক সমবায় সমিতি। তারপরে কেন্দ্রীয় সমবায় সমিতি কোনগুলা? যে কয়েকটি প্রাথমিক সমবায় সমিতির সমন্বয়ে যে প্রতিষ্ঠানটা গঠন করা হয় তাকে কি বলা হয়? কেন্দ্রীয় সমবায় সমিতি। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার। চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। ওকে, ওই যে মিশ্র সমবায় সমিতি, এটা নিয়েও আলোচনা করা হয়েছে। যে চার্টটা ছিল ওই চার্টে আমি আলোচনা করেছি। তো চলো আবার আরেকবার দেখে আসি যে এরূপ সমবায় সমিতিতে কি হয়, ব্যক্তি সদস্যদের পাশাপাশি প্রাথমিক সমবায় সমিতির সদস্য হয়। ওকে, সমবায়ের জন্য 20 জন সদস্যের, এতে কমপক্ষে 12 জন প্রাথমিক সমবায় সমিতির সদস্য থাকতে হয়। অর্থাৎ এত কিছু তোমাদের মাথায় নেওয়ার দরকার নেই। মিশ্র কথাটা যেহেতু আছে তাহলে বুঝবা যে প্রাথমিক সমবায় সমিতির সদস্য থাকবে কিছু এবং কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য থাকবে কিছু। তাহলে প্রাথমিক সমবায় সমিতির কতজন সদস্য থাকবে? কমপক্ষে 12 জন। তাহলে মিশ্র সমবায় সমিতিতে কতজন কমপক্ষে প্রাথমিক সমবায় সমিতির হইতে হবে? কমপক্ষে 12 জন। এটা এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওকে, আচ্ছা, এখন আসি জাতীয় সমবায় সমিতি। এই কেন্দ্রীয় সমবায় সমিতিগুলো মিলে যেই জাতীয় পর্যায়ে যে সমবায় সমিতিটা, এটা হচ্ছে দেশের সর্বোচ্চ সমবায় সমিতি, এটা হচ্ছে জাতীয় সমবায় সমিতি। এই যে এখানে লেখা আছে যে দেশের সর্বোচ্চ সমবায় প্রতিষ্ঠান যা দেশের অভ্যন্তরে কার্যরত বিভিন্ন কেন্দ্রীয় সমবায় সমিতির সমন্বয়ে গঠিত হয়। তাহলে এখানে আমরা যদি বলি জাতীয় সমবায় সমিতি কোন সমবায় সমিতির সমন্বয়ে গঠিত হয়, সেটা হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতির সমন্বয়ে গঠিত হয়। এখানে বলছে যে কমপক্ষে 20টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে এই সমবায় সমিতিটা গঠিত হয়। এটা হচ্ছে এমসিকিউর জন্য একটা কি পয়েন্ট বা ইনফরমেশন বলা যেতে পারে। তো আশা করি তোমরা এই স্লাইডটি বুঝেছো। চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। ওকে, তো এখন আমরা দেখব যে এই যে সমবায় সমিতি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, তো এই সমবায় সমিতিতে মূলত কি উপকারটা হচ্ছে। ওকে, তো আমরা দেখব যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির অবদানটা আসলে কি, মানে কি কি অবদান রাখতেছে। চলো আমরা ইনশর্টে অবদানগুলো দেখে আসি। প্রথমে হচ্ছে সমবায়ের মূল কথাটাই কিন্তু একতাই বল। তো এটা মূলত ঐক্য সৃষ্টি করতেছে আর সচেতনতাটা সৃষ্টি করতেছে। অর্থাৎ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলোর মধ্যে একটা সচেতনতা ক্রিয়েট হচ্ছে। ওকে, তাদের মধ্যে কর্মস্পৃহা সৃষ্টি হচ্ছে, তাদের মধ্যে আশা জেগে উঠতেছে যে না, আমরা সবাই মিলে একটা ভালো কিছু করতে পারবো। এটাই কি একটা কর্মস্পৃহা বা স্পিরিট ক্রিয়েট করতেছে কিন্তু। ওকে, তারপরে ঋণের সুযোগ সৃষ্টি করা, অর্থাৎ যখন আমরা সমবায় সমিতিটা গঠন করা হচ্ছে তখন কিন্তু ঋণদান সমবায় সমিতির মাধ্যমে আমরা ঋণের সুযোগটা ক্রিয়েট করতেছি। একজন ব্যক্তি যখন ব্যাংকে যায় তখন কিন্তু তাকে ছোট আকারে ঋণ দেয় না, কিন্তু একটা সমবায় সমিতি যখন ব্যাংকে যায় তখন কিন্তু তাকে ঋণ দেয়। তো এই ক্ষেত্রে আমরা কি করতেছি? ঋণের সুযোগ সৃষ্টি করতেছি, এবং ঋণের সুযোগ যখন সৃষ্টি করতেছি তখন কিন্তু আমরা জাতীয় অর্থনীতিতেও ঠিকমতো অবদান রাখতে পারছি। ওকে ওকে তারপরে এর মাধ্যমে বেকার সমস্যার সমাধান হচ্ছে। অর্থাৎ সবাই মিলে যখন একটা সমবায় সমিতি গঠন করছি, তখন সবাই কাজ করছি, তখন কিন্তু নিজেদের মধ্যে অর্থনৈতিক উন্নতিটা সাধন হচ্ছে এবং বেকারত্বটা কিন্তু হ্রাস পাচ্ছে। ওকে, তারপরে সঞ্চয়ের অভ্যাসটা গঠন হচ্ছে, অর্থাৎ এখানে জমানোর একটা প্রবণতা ক্রিয়েট হচ্ছে যেন আমরা ইন ফিউচার আরও ইনভেস্ট করতে পারি, তাই না? আচ্ছা, তারপরে অ্যাট লাস্ট দারিদ্রটা দূর হয়ে যাচ্ছে। এই দারিদ্র দূরীকরণের মাধ্যমে কিন্তু সমাজে যে ধনী গরিবের মধ্যে একটা বৈষম্য আছে, অর্থাৎ একটা গ্যাপ যে আছে, গ্যাপটা কিন্তু আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। ওকে, তো আশা করি তোমরা স্লাইডটা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী স্লাইডে মুভ অন করি। তো এখানে একটা সৃজনশীল দেওয়া আছে, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো সৃজনশীল লেখার ক্ষেত্রে আমি সবসময় সব ভিডিওতেও বলি যে তোমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য কয়ের জন্য 1 পয়েন্ট, ক্ষয়ের জন্য 2 পয়েন্ট, গয়ের জন্য 3টা পয়েন্ট আকারে লিখবা, তাহলে তোমার মার্কসটা বেশি আসবে। তো প্রথমে ট্রেডমার্ক কি, আচরণ অনুমিত অংশীদার বলতে কি বুঝো, এটার পয়েন্ট দিয়ে তোমরা ব্যাখ্যা করবা। তারপরে উদ্দীপকে বর্ণিত আশার আলো কোন ধরনের সমবায় সমিতি, এটা প্রথমে আইডেন্টিফাই করবা এবং ওই সমবায় সমিতির প্রথমে সংজ্ঞাটা লিখবা, তারপরে এটার সাথে উদ্দীপকের রিলেট করবা। তো সেমভাবে অত্র এলাকার আর্থ সামাজিক উন্নয়নে মেঘনা সমবায় সমিতির ভূমিকা বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে মূলত সমবায় সমিতির যে সুবিধাগুলো সেগুলো তোমরা পয়েন্ট আকারে লিখবা এবং উদ্দীপকের সাথে রিলেট করবা। ওকে,
তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। এই ক্লাস এখানেই শেষ। তো এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। দেখা হবে পরবর্তী লেকচারে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।